দেখুন, আমরা নিক্তি মেপে প্রত্যেকটা দিক আলোচনা করব। আজ কিন্তু সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট এসআইআর এর বিপক্ষে নয়। তিনি মুখ্যমন্ত্রীকে আজকে বলেন যে মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থাকুক, সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীও চান না। যারা পশ্চিমবঙ্গ থেকে পার্মানেন্টলি শিফটেড, স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছেন, তাদের নাম থাকুক, এটাও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী চান না। অর্থাৎ যুক্তিগ্রাহ্য কারণে যাদের নাম বাদ পড়েছে তাদের নাম যে বাদ পড়াই উচিত এবং মুখ্যমন্ত্রীরও সেটার সঙ্গে সহমত হওয়া উচিত, এটাও কিন্তু এই এসআইআরের নানা পদ্ধতিগত যে সমালোচনা, নানা পদ্ধতিগত খামতি ত্রুটি, এইগুলোর পাশাপাশি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। আমার পরবর্তী বক্তা ফিরদৌস শামীম মানবে। একদমই। দেখুন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা না কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশনও না, আর পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন না, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য বেশ কিছু মানুষ এটাকে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন বা পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশনে পরিণত করে ফেলেছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি পিটিশন দাখিল করেছেন এবং তিনি পিটিশনটা দাখিল করেছেন একজন অ্যাডভোকেটের মাধ্যমে। এখন একজন যে কোনো ভারতীয় নাগরিক তিনি আদালতের সামনে তার পিটিশন দাখিল করতে এন্টাইটেল, তিনি পিটিশন দাখিল করতে পারেন, তিনি ইন পার্সনও করতে পারেন, একজন আইনজীবীর সহায়তা নিতে পারেন। এক্ষেত্রে তিনি আইনজীবীর সহায়তা নিয়েই তিনি পিটিশন দাখিল করেছেন। তারপরেও তিনি আইনজীবী থাকা সত্ত্বেও তিনি সাবমিশন করতে গেছেন এবং আদালতে অনেক সময় এটা ঘটে এবং এটা ঠিক কথাই, যে কথা এর আগে বলছিলেন যে একজন আইনজীবী থাকা সত্ত্বেও সাধারণভাবে যিনি পিটিশনার হন তিনি সাবমিশন করতে গেলে আদালতের তরফ থেকে এটাই বলা হয় এবং এটা স্বাভাবিক। কিন্তু যিনি বলছেন আদালতের সামনে, তার কিন্তু একটা সাংবিধানিক পদ রয়েছে। ফলে সেই সাংবিধানিক পদের সম্ভ্রম রক্ষার্থে আরেকটি সাংবিধানিক পদাধিকারী খুব স্বাভাবিকভাবে খুব বিনম্রতার সঙ্গে এটা তাকে মনে করিয়ে দিয়েছেন যে আপনার পক্ষ থেকে একজন আইনজীবী রয়েছেন এবং তিনি অত্যন্ত দক্ষ একজন আইনজীবী, ফলে তিনি সাবমিশন করাটাই মূল বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আদালতের মূল প্রতিবাদ্য বিষয় কী থাকে বলুন তো, যে বিষয়টি সাবজেক্ট ম্যাটার যেটি, সেটার অ্যাডজুডিকেশন। আচ্ছা, আজকে সারা দিনে আমরা সেটার অ্যাডজুডিকেশন কি পেলাম? আচ্ছা, রাজ্যের মানুষ আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের উপস্থিতির ফলে রাজ্যের মানুষের যে এসআইআর শুনানির যে হয়রানি, সেখান থেকে তারা ছাড় পেয়ে গেল, মুক্ত হয়ে গেল? না, হয়নি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই সুপ্রিম কোর্টে সাবমিশন করছিলেন, যখন বলছিলেন মাইক্রো অবজারভারদের কথা, রোল অবজারভারদের কথা, যারা বিজেপি লেড গভর্নমেন্ট মানে সরকারের থেকে এসছেন ভিন রাজ্যের, যারা বাংলার প্রেক্ষিত বোঝে না, বাংলার মেয়েরা যখন ইনলজ হাউসে যায় তাদের পদবীর পরিবর্তন ঘটে, খান এবং খাঁ যে নামের ওই এন যুক্ত আর এন হীন, ফলে এই যে প্রেক্ষিতগুলো বাংলার অফিসাররা ভালো বুঝতেন। আচ্ছা, বাংলা থেকে কতজন আজকের দিনে দাঁড়িয়ে ইউপিএসসি যখন লিস্ট বেরোয় কতজন আইএস আইপিএস হন? তার কারণ পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি করে শিক্ষাক্ষেত্রকে এমন জায়গায় নিয়ে গেছেন, ওই ইউপিএসসি লিস্ট বেরোলে সেখানে বাঙালিদের উপস্থিতি পাওয়া যায় না। ফলে বাংলা জানা আধিকারিকের সংখ্যা প্রতিদিন কমছে, সেটা অল ইন্ডিয়া পার্সপেক্টিভেও কমছে, কারণ আমাদের সেই রিপ্রেজেন্টেশন হচ্ছে না। প্রথম কথা। দ্বিতীয় কথা বলি, দেখুন, মাইক্রো অবজারভারদের কথা যখন বলছেন যে ভিন রাজ্য থেকে এসছে, তার কারণ ওনারা অফিসার সাপ্লাই করেনি। আচ্ছা, তখন আপনারা তথ্য নির্ভর হয়ে কেন বলতে পারলেন না যে নির্বাচন কমিশন আমাদের 300 জন আধিকারিক চেয়েছিল, এই দেখুন আমরা 500 জন আধিকারিকের তালিকা পাঠিয়েছিলাম এবং তারপরেও নির্বাচন কমিশন অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে? এই তথ্য তো আমরা শুনতে পেলাম না। তাহলে রাজ্যের উল্টো তথ্য শুনতে পেলাম যে 80 জন গ্রেড 2 অফিসারের পর বাকি অঙ্গনওয়াড়ি কর্মী দেওয়া হয়েছে। তার মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সাংবিধানিক পদাধিকারী হয়ে সেখানে উপস্থিত হলেন, এতটা সত্ত্বেও তিনি কিন্তু তথ্য নির্ভর হয়ে গেলেন না। ফলে খুব পরিষ্কার যে রাজ্যের মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই রইলেন। যে রাজ্যের মানুষকে এই যে সামান্য নাম তার মিসম্যাচের জন্য তাদের হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হচ্ছে, হয়রানি হতে হচ্ছে, সেটা কিন্তু এই আগামী 4 দিন সেটা কিন্তু তাদের চলতেই থাকবে এবং সেটা যদি ভবিষ্যতে সেই সময়কাল আরও এক্সটেন্ডেড হয়, তাহলে সেই এক্সটেন্ডেড পিরিয়ডেও বাঙালি কিন্তু হয়রানির শিকার হবে। আমরা শুধুমাত্র টু বি অনেস্ট অ্যান্ড নিউট্রাল এটাও বলতে হবে, ওনারা যেভাবে বাংলা জানা অফিসারদের ঘাড়ে পুরোটা চাপিয়ে দিলেন, মনে হচ্ছে যে এআই নির্ভর কোনো সফটওয়্যার তারা ব্যবহারই করেননি, কিন্তু ফ্যাক্ট তো তা বলছে না। একদমই। দেখুন, বহু ক্ষেত্রে এআই এর কারণে মানুষের হয়রানি হয়েছে। কই আজকে সুপ্রিম কোর্টে সততার সঙ্গে নির্বাচন কমিশন সেই কথা তো বলতে পারলো না। এবং নির্বাচন কমিশনের পার্ট থেকে আমি দুটো কথা বলি। দেখুন, নির্বাচন কমিশনের উচিত যে কথা প্রথমে উঠে আসছে, যে আমরা যে সাবমিশন দিয়ে শুরু করেছিলেন, আমরা দেখছি যে ডিলিট হচ্ছে কিন্তু ইনক্লুড হচ্ছে না। আচ্ছা, প্রথম ইনক্লুড হতে গেলে কি করতে হবে?
ফর্ম 6 পূরণ করে ইনক্লুশন হতে হবে, আর ফর্ম 7 পূরণ করে যদি কারোর সম্পর্কে আপনার গ্রিভান্স থাকে তাহলে সেই নির্বাচনী ক্ষেত্রের মানুষ সেখানে তার সম্পর্কে গ্রিভান্স জমা দেবে। এখনো পর্যন্ত সুমনবাবু আপনি তো এই বিষয়টিকে পুরোটা কভার করছেন, আপনার কাছে তথ্য আছে যে কতগুলো ফর্ম 6 বা কতগুলো ফর্ম 7 জমা পড়েছে? এখনো এই তথ্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। আমি দুর্ভাগ্য যে আজকে এতজন প্রাজ্ঞ আইনজীবী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সে কথা কিন্তু উঠে এলো না। নির্বাচন কমিশন কেন এই তথ্য দিয়ে জানাবে না যে 58 লাখ নাম এই বাদ যাওয়ার পরে কতজন ফর্ম 6 জমা দিয়েছে, কতজন ফর্ম 7 জমা দিয়েছে, এবং প্রত্যেকের নাম, এর আগে কিন্তু এই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে প্রত্যেকের নামের তালিকা প্রকাশ করতে হবে। অপরচুনিটি অফ হিয়ারিং পাওয়া একজন ভারতীয় নাগরিকের অধিকার, সেই অধিকার যখন খর্ব হচ্ছে সেটার বদলে, সেটা সম্পর্কে অ্যাড্রেস করার বদলে আমরা এখন অ্যাড্রেস করছি কি গ্যালারি শোকে, আমরা অ্যাড্রেস করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন, তাকে নির্বাচিত করেছে মানুষ, এই রাজ্যের মানুষদের তাদের দুঃখ যন্ত্রণা বেদনা সেগুলোকে প্রশমন করার জন্য, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি করলেন, তিনি দিল্লি পৌঁছে গেলেন। তার তো আইনজীবীর অভাব নেই। দেখুন, এই রাজ্যের যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা দুর্নীতি করে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য কোটি কোটি টাকার অ্যাডভোকেটের পেছনে খরচা করা হয়। অথচ রাজ্যের মানুষ যখন নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তখন রাজ্যের আমি আসবো, কিন্তু এই মুহূর্তের অত্যন্ত বড় একটা খবর যার জন্য টেলিভিশনের পর্দায় আপনাদের নজর রাখতেই হবে। কালকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা রায় প্রকাশিত হবে। আই রিপিট, সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে ডিএ মামলার রায়। এই মুহূর্তে খবর আসছে, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ডিএ মামলার রায় আগামীকাল সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে। বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ 11 নম্বর এজলাসে রায় প্রকাশিত করবে। আমি খুব পরিষ্কার বলতে চাই, নিঃসন্দেহে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী যেদিকে তাকিয়ে আছেন, ডিএ মামলার রায়, আই রিপিট, আগামীকাল 11 নম্বর এজলাসে সুপ্রিম কোর্টে প্রকাশিত হবে, রায় দান হবে আগামীকাল। আপনারা জানেন গোটা প্রক্রিয়া, শুনানি প্রক্রিয়ার পর রায় দান স্থগিত ছিল। সেই রায়দান আগামীকাল 11 নম্বর এজলাসে আমাদের সামনে আসবে। নিঃসন্দেহে আমি ফিরদৌস যেখানে বলছিল, আমি শুধু তার সঙ্গে যোগ করব যে কি ইন্টারেস্টিং, দেখুন যে এই অনুষ্ঠানেই দর্শকদের সঙ্গে আমি শেয়ার করেছি যে কারুর কোনো ভুল নেই, বিএলওর ভুল নেই, ভোটারের ভুল নেই, কারুর ভুল নেই, শুধু সফটওয়্যারের ভুলে ভোটারের নামের আগে ফ্লোর যোগ হয়ে গেছে, FLR বারবার দেখিয়েছি। আমি বলছি এই ভুল কার? এ তো বাংলা জানা অফিসারদের ব্যাপার নয়। AI সফটওয়্যার ম্যাল ফাংশন করেছে, যার খেসারত দিতে হয়েছে হাজার হাজার ভোটারকে। আমি বলছি সমস্ত তথ্য একেবারে স্বচ্ছতার সামনে সুপ্রিম কোর্টে আসতে পারত। যেমন ধরুন বিহারে আপনাদের মনে থাকবে যে সুপ্রিম কোর্টকে বলতে হয়েছিল যে যাদের নাম বাদ গেল, কেন তাদের নাম বাদ গেল সেইটা বলতে হবে। বাংলাতেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা বলতে হচ্ছে। কেন বলতে হবে? আমার নাম বাদ গেলে আমার তো ন্যূনতম এইটুকু অধিকার থাকবে যে নামটা কেন বাদ গেল সেই কারণটা নির্বাচন কমিশন আমায় স্বচ্ছতার সঙ্গে জানাবে। আমি বলছি এই জায়গায় কিন্তু জেনুইন এবং সিরিয়াস ঘাটতি হয়েছে। আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলের এই নিয়ে প্রতিবাদ করা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।